অর্থ সচিব মহোদয়ও তিনিও একই কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে এখন তো আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তখন আমরা ওনাকে শুধু একটা কথাই বলেছি যে স্যার, মিডিয়া তো বিভিন্নভাবে বিভিন্ন নিউজ ছড়াচ্ছে, মিডিয়ারা যেভাবে বলতেছে যে বেতন কাটছাট হয়ে যাচ্ছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুল সাত্তার স্যারের সাথে আমরা সাক্ষাৎ করি। স্যার অত্যন্ত ভালো মনের মানুষ এবং আমরা সাক্ষাতের জন্য আবেদন দেই। সে আবেদনের প্রেক্ষিতেই স্যার আমাদের সাথে তার চেম্বারে ডেকেই আমাদের সাথে কথা বলেছেন। প্রায় 20 মিনিট সময় নিয়ে আমাদের সাথে কথা বলেছেন। আমরা আপনাদের যে দাবি দেওয়াগুলি সেগুলি আমরা তুলে ধরেছি জাতীয় বেতন কমিশনে সরকারি কর্মচারীদের যে 2টা পে স্কেল থেকে আমরা বঞ্চিত ছিলাম, সেই 2টা পে স্কেলের সমন্বয়ে আমরা সর্বনিম্ন 35,000 টাকা দাবি করেছিলাম, কিন্তু জাতীয় বেতন কমিশন সেটাকে কাটছাট করে আবার 20,000 টাকার সুপারিশ করেছে। আমরা জাতীয় বেতন কমিশনে তুলে ধরেছিলাম যে স্যার, একজন কর্মচারী শুধু ডাল ভাত খেলেই, একজনের যদি 6 সদস্য বিশিষ্ট পরিবার নিয়ে খায় তাহলে 27,000 টাকা তার শুধু ডাল ভাতের খরচ আসে সারা মাসে। এরপরে তার বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, আপনার আর আনুষঙ্গিক যে শিক্ষা, চিকিৎসা, যাতায়াত খরচ সব মিলিয়ে একজন কর্মচারী 45 থেকে 50,000 টাকার নিচেও ঢাকা শহরে চলতে পারে না। এখন যদি এই 20,000 টাকা থেকেও যদি কাটছাট করা হয় তাহলে কর্মচারীদের কোনো লাভ হবে না স্যার। আমরা এই 20,000 টাকাকে যাতে কাটছাট করা না হয় এই বিষয়টা আমরা মুখ্য সচিব মহোদয়কে তুলে ধরি এবং আমাদের যে সদস্য মহাসচিব আশিকুল ইসলাম ছিলেন, তিনিও আপনাদের যে এই একটা গ্রেড থেকে আরেকটা গ্রেডের মধ্যে যে ধাপ, সে ধাপের যে ব্যবধান, সে বৈষম্যগুলো তুলে ধরেন। 3টি টাইম স্কেল, উচ্চতর গ্রেড পে কমিশন কর্তৃক যেটা সুপারিশ করা হয়েছে সেটা যাতে বহাল রাখা হয়। এই সামগ্রিক বিষয়গুলি নিয়েই আসলে আমরা মুখ্য সচিব মহোদয়কে আমাদের এই কথাগুলি তুলে ধরি। তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই মনোযোগ সহকারে আমাদের এই দাবির কথাগুলি শোনেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রাপ্তির জন্য আবেদন করেছি, সেটাও আমরা মুখ্য সচিব মহোদয়কে বলি এবং তার মাধ্যমেই আমরা সাক্ষাতের জন্য সহযোগিতা চাই এবং তিনি আমাদের সেই আবেদন রেখে দিয়েছেন। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সেই মুখ্য সচিব মহোদয়কে। তারপরে আমরা অর্থমন্ত্রীর কার্যালয়ে যাই। আসলে অর্থমন্ত্রী মহোদয় ওই দিন, গতকাল আমরা যেদিন যাই সেদিন তার পরিকল্পনা মন্ত্রণালয়ে মিটিং ছিল। সেখান থেকে আসলে সচিবালয় তিনি আসছেন এই বিকেল 4টার পরে, 4:15টার দিকে এসেছেন। 4:15টার দিকে এসেই তিনি একটা মিটিংয়ে ঢুকেছেন। মিটিং থেকে বের হওয়ার পরে আবার সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর জাহিদ স্যার আসলেন। এরপরে আরো কয়েকজনের সাথে এসে আরো বিভিন্ন কাজকর্ম সেরে আমরা আসলে আনুষ্ঠানিকভাবে যে তার সাথে সাক্ষাৎ করব সেই সময়টুকু আসলে স্যার আমাদেরকে দিতে পারেননি। তবে স্যার যখন চেম্বার থেকে বের হচ্ছিলেন তখন আমরা হাঁটতে হাঁটতে আমাদের দাবির কথাগুলি বলা হয়। তখন মন্ত্রী মহোদয় শুধু এতটুকুই বলেছেন যে দেখো, পে স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে প্রায় 95% কাজ হয়ে গেছে, সুতরাং এটা নিয়ে এখন আর কথা বলার দরকার নেই। আমরা যতটুকু পেরেছি সেটা করার চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। 95% কাজ বাকি, তার মানে তো কাজ তো প্রায় শেষ পর্যায়ে, তাই না? আমরা এরপরে অর্থ সচিব মহোদয়ের সাথে কথা বলি, তাকেও আমরা আমাদের দাবির কথাগুলি আমরা মানে একেবারে মন খুলে আমরা আমাদের দাবির কথাগুলি আমরা অর্থ সচিব মহোদয়কে খুলে বলি এবং অর্থ সচিব মহোদয়ও তিনিও একই কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে এখন তো আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তখন আমরা ওনাকে শুধু একটা কথাই বলেছি যে স্যার, মিডিয়া তো বিভিন্নভাবে বিভিন্ন নিউজ ছড়াচ্ছে, মিডিয়ারা যেভাবে বলতেছে যে বেতন কাটছাট হয়ে যাচ্ছে, এটা সেটা হয়ে যাচ্ছে, তাহলে যদি এরকম হয় তাহলে কর্মচারীরা তো খুব একটা লাভবান হবে না। তখন স্যার একটা কথাই বলছে যে আপনারা মিডিয়ার কথা শুনেন কেন? বাংলাদেশের মিডিয়া এখন কোনো মিডিয়ার পর্যায়ে পড়ে না, তাদের কোনো কথা আপনারা শুনবেন না, আমরা তো মিডিয়ায় কিছু বলি না। তাহলে তারা এইসব কথা কোত্থেকে শোনে? তারা এইসব কথা কোত্থেকে বলে? মিডিয়ার কোনো কথা আপনারা শুনবেন না। এবং জাতীয় বেতন কমিশনে যে প্রস্তাব করেছে সেই প্রস্তাবটাই আসলে বাস্তবায়ন করার জন্য সরকার চেষ্টা করতেছে। আমরাও সেটাই চাই যে জাতীয় বেতন কমিশন যে সুপারিশটা সরকারের কাছে তুলে ধরেছেন, আমরাও চাই সরকার যেন সেটাই বাস্তবায়ন করে এবং সর্বনিম্ন স্কেল যেটা আপনার এই যে 20,000 টাকা, সেটাই যাতে বহাল রাখা হয়। আজকে দেখেন, দেবপ্রিয় ভট্টাচার্য অনেকদিন পর সে পে স্কেলের বিরোধিতা করলেও আজকে দেখলাম তার একটা সাক্ষাৎকার শুনেছি, তিনি কিন্তু ঠিকই বলেছে গেজেট প্রকাশে দেরি হলে ঝামেলা হতে পারে। এবারের গেজেট প্রকাশে দেরি হলে ঝামেলা হতে পারে, এই কথাটা আমরা তার নিয়ে নিলাম। সত্যি তিনি এই কথাটা ভালো বলেছেন যে গেজেট প্রকাশে দেরি হলে ঝামেলা হতে পারে। আর দিন দিন দ্রব্যমূল্যের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুৎ বিল বাড়ছে, নিত্য পণ্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, আমরা সত্যিই তো আর পেরে উঠছি না। আমরা যাদের সাথে দেখা করতে যাই তারাই তো বলে
আপনাকে চিনি। যেন সূক্ষ্ম সচিব মহোদয়ের কাছে ঢুকলাম, উনিও বলছে আপনাদেরকে চিনি। তাহলে আমরা কি বুঝবো উনি কি বলছি? আমরা কি ওনার সাথে চাকরি করি নাকি উনি আমাদের বন্ধু মানুষ? কিভাবে চেনে? নিশ্চয়ই আমাদের এই যে আমাদের পেজের মাধ্যমেই ওনারা আমাকে চিনে, আমরা দাবির কথাগুলি বলি, এগুলি নিশ্চয়ই ওনারা দেখে, ওনাদের কাছে যায়, এজন্য চিনে, তাই না? তো আপনারা অবশ্যই ভালো বংশের মানুষ, ভালো পরিবেশের মানুষ, একটা কমেন্টস করবেন, সেটা একজন সচিবকে নিয়ে একটা কমেন্টস করবেন, একজন মন্ত্রীকে নিয়ে একটা কমেন্টস করবেন, সেটা যেন সুন্দর হয়। কারণ আপনার একটা কমেন্টসের কারণে আপনার চাকরি চলে যেতে পারে, আপনি সাসপেন্ড হতে পারেন, এটা জানেন? এগুলি মাথায় রাখবেন। আপনার এই এমপি মন্ত্রী সচিবদের নিয়ে কমেন্টস করতে গেলে আমারে গালি দেন, সমস্যা নেই, আমারে গালি দিলে চাকরি যাবে না, কিন্তু এমপি মন্ত্রী সচিবদের নিয়ে একটা কথা বলার আগে চিন্তা করবেন, আপনি একটা কমেন্টস লেখার আগে আমি কে, কাকে লিখছি। এই কমেন্টসের কারণে আপনি নিঃশেষ হয়ে যেতে পারেন। এই যারা অন্যদের সংগঠনে বাধা দেয়, যারা অন্য সংগঠনে কাজ করতে নিষেধ করে, তারা মনে করবেন তারা পে স্কেল বিরোধী। আরে ভাই, পে স্কেল সবাই ভোগ করবে। পে স্কেল সবাই যদি ভোগ করে তাহলে সেটা বাস্তবায়নের দাবিও তো সবার, সেটা নিয়ে সবাই কথা বলবে। সেখানে আপনি কেন নিষেধ করবেন অমুকের প্রোগ্রামে আপনারা আসবেন না, তমুকের প্রোগ্রামে আপনারা আসবেন না? হু দা হেল ইউ আর রাবিশ? আপনি এই কথা কেন বলবেন যে অন্য কার প্রোগ্রামে কে যাবে? এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। আপনার কি আপনি 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 কি সবাইকে কিনে ফেলছেন? সবাই কি আপনার গোলাম হয়ে গেছে যে আপনি যেটা বলবেন সেটাই সবাই শুনবে? এই সমস্ত হঠকারী কথা আর চলে না। কর্মচারীদের সংগঠনের নাম করে বহুত কামাইছেন, এবার ঘরে ফিরে যান। এবার ঘরে ফিরে যান, পারলে নিজেদের দাবির কথা নিজেরা তুলে ধরেন। কিন্তু আপনারা কোনো উস্কানিমূলক বক্তব্য, উস্কানিমূলক কোনো কার্যক্রমের কারণে যদি আমাদের পে স্কেলে বাধাগ্রস্ত হয়, আপনাদেরকে তার কঠিন জবাব দিতে হবে। আমরা সাধারণ কর্মচারীরা অস্থির হয়ে আছি, 11 বছর ধরে আমরা পে স্কেল পাই না। প্রত্যেকটা মানুষ ক্ষুধার্ত, ঋণগ্রস্ত, অভাবী, তারা আছে তাদের যন্ত্রণায়, আর আপনি আছেন আপনার উস্কানিতে। আপনি আমাদের প্রোগ্রামে অন্যদেরকে আসতে নিষেধ করেন। আপনি একাই যদি সবকিছুর টেন্ডার নিয়ে থাকেন তাহলে সেটা প্রকাশ করেন যে না, আমরা একাই প্রকাশ করব, আমরা একাই দাবি করব, আর কেউ করতে পারবে না। তাহলে আপনি আমাদের পে স্কেল আদায় করে দেন, আপনাকে পীর মানবো, বাংলার বীর সেনা মানবো, কোনো সমস্যা নাই, আপনাকে ফুলের মালা গলায় দেবো। আপনি একা পারলে আমাদের পে স্কেল আদায় করে দেখান। 14 গোষ্ঠী মিলে, 14টা সংগঠন মিলে আপনারা ঐক্য পরিষদ গঠন করছেন। একটা প্রোগ্রাম দিলে পিছনের চেয়ার খালি থাকে, মানুষ আসে না, একটা মিডিয়া আপনাদের প্রোগ্রামে উপস্থিত হয় না। এগুলি দিয়ে বোঝেন না যে কর্মচারীরা আপনাদের কথায় এখন আর কান দেয় না? কর্মচারীরা এখন আপনাদের আর সেই আগের মতো করে না। 6 ফেব্রুয়ারির পর আপনাদেরকে সবাই বয়কট করেছে, কারণ আপনারা হিংসার রাজনীতি করেন, আপনারা হিংসাত্মক কার্যকলাপ করেন, যেগুলি কর্মচারীরা পছন্দ করে না। আপনার মতো আপনি চলবেন, আমার মতো আমি চলবো। আপনিও এমপি হবেন না, আমিও এমপি হব না। তাহলে আপনার এত এত উস্কানিমূলক বক্তব্যের দরকার কি? আপনার এত মানে হিংসাত্মক কার্যকলাপ করার কারণটা কি বলেন? এই সমস্ত বাদ দেন, ভালো হয়ে যান, সময় আছে, বয়স হয়েছে, ভালো হয়েছে, এখন অবসরে যাওয়ার সময় হয়েছে, সম্মান নিয়ে যান। আজে বাজে কথা বললে অসম্মান হইয়া ঘরে ফিরেন না। সবাই ভালো থাকবেন। এই শেষ সময় সবাই যার যার জায়গা থেকে দাবিটা তুলে ধরুন, এটা আপনার নৈতিক অধিকার। আমরা 100 বার, 1000 বার সরকারের কাছে দাবি করব, আমাদের পে স্কেলের দরকার, আমরা যা চাই সেটা আমরা সরকারকে বলবো। কিন্তু আপনি প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে, সরকারের কর্মচারী হয়ে সরকারের বিরুদ্ধে আপনি বলতে পারেন না। আপনার যদি চাকরি না থাকে তাহলে আপনি পে স্কেল দিয়ে কি করবেন? আপনার যদি চাকরি না থাকে তাহলে আপনার বেতন কিভাবে বাড়বে? সুতরাং মালিককে তেল মেরে, মালিককে বুঝাইয়া শুনাইয়া, মালিককে প্রশংসা করে মালিকের কাছ থেকে কিছু আদায় করতে হবে। তেমনি সরকারের সাথে শত্রুতা করে, কোথাও একটা মানে কথা আছে না যে জলে বাস করে কুমিরের সাথে লড়াই করা যায় না। জলে বাস করে কুমিরের সাথে বাস করা যায় না। আপনি সরকারি চাকরি করবেন, আবার সরকারের বিরুদ্ধে বলবেন, সরকারের কাছে আবার দাবি আদায়ের জন্য কথা বলবেন, যে কোনো একটা করেন। সরকারের কাছে কিছু চাইতে হইলে লজিক দিয়ে, যুক্তি দিয়ে দাবি করুন। আলোচনার মাধ্যমে সরকারের কাছ থেকে দাবি আদায় করতে হবে। ওই ওই লগি বৈঠার স্লোগান দিয়ে কিংবা প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করে দাবি আদায় হবে না, নিজেদের সর্বনাশ হবে। সুতরাং আমরা সবাই যার যার জায়গা থেকে একটাই দাবি করি এখন, সেটা হলো আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই এবং সর্বনিম্ন 20,000 টাকা আমরা বহাল রাখার দাবি জানাই।